এরপর তাহলে নিউটনের দ্বিতীয় গতিসূত্র, সেকেন্ড ল অফ মোশন। নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা হচ্ছে যে ভরবেগ সংক্রান্ত। তাহলে দ্বিতীয় সূত্রের বিবৃতিটা ভালো করে শুনবে। দ্বিতীয় সূত্রে বলা আছে যে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতি হয় এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার উহার উপর প্রযুক্ত বলের সমানুপাতি এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়। তাহলে এই সূত্রটা থেকে বলের পরিমাপ পাওয়া যায়। দেখো বলের পরিমাপ কতটা বলাই আছে যে ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতি হচ্ছে প্রযুক্ত বল। প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া গেছে, হোয়াট ইজ ফোর্স, বল কাকে বলে। দ্বিতীয় সূত্র থেকে পাওয়া যায় বলের পরিমাপ। তাহলে কি করে পাবে? ধরা যাক এরকম একটা বস্তু আছে, যে বস্তুটার ভর হচ্ছে এম। ধরো এম ভর সম্পন্ন এরকম একটা বস্তু আছে। এই বস্তুটাকে এই দিকে এম ভর সম্পন্ন এই বস্তুটার উপর এই দিকে এফ বল প্রয়োগ করা হলো। এফ বল প্রয়োগ করার জন্য বস্তুটার গতিবেগের একটা চেঞ্জ আসলো। অর্থাৎ ধরো বস্তুটা এই দিক বরাবর ইউ গতিবেগ নিয়ে চলছিল, এই দিক বরাবর। ধরো তুমি সাইকেলে যাচ্ছ, একটা গতিবেগ নিয়ে যাচ্ছ, এইবার তুমি এইদিকে ধরো চাচ্ছ, এইবার তোমাকে পিছন দিকে কেউ ঠেললো। ঠেললে কি হয়? তোমার গতিবেগটা বেড়ে গেল। কখন কখন গতিবেগের পরিবর্তন হবে? না, যখন ফোর্স প্রয়োগ করা হবে। টি সেকেন্ড পরে কতটা গতিবেগ হলো তার হিসেব নেওয়া হলো। ধরো টি সেকেন্ড পরে তুমি এখানে এসে পৌঁছেছো, এইখানেতে তোমার গতিবেগ হয়েছে ভি। তাহলে কি দাঁড়ালো? না, ধরা যাক এম ভর সম্পন্ন কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করার ফলে বস্তুর গতিবেগ ইউ থেকে পরিবর্তিত হয়ে ভি হলো। আমাদের উদ্দেশ্য কি? এফ এর মানটা বার করা। সেই জন্য প্রথম সূচনা কথাটা ভালো করে শুনবে, যে ধরা যাক এম ভর সম্পন্ন কোনো বস্তুর ওপর এফ পরিমাণ বল প্রয়োগের ফলে বস্তুর গতিবেগ ইউ থেকে বেড়ে ভি হলো। তাহলে বস্তুর প্রাথমিক ভরবেগ কত হবে? বস্তুর প্রাথমিক ভরবেগ, ভরবেগ মানে ভর ইন্টু গতিবেগ। প্রাথমিক ভরবেগ মানে ভর ইন্টু প্রাথমিক গতিবেগ। তাহলে কত হবে? প্রাথমিক গতিবেগ কত ছিল? ইউ। তাহলে প্রাথমিক ভরবেগ হবে এম ইউ। ভর ইন্টু প্রাথমিক গতিবেগ এম ইউ। হবে না? হবে না? বস্তুর অন্তিম ভরবেগ অর্থাৎ টি সেকেন্ড পরে যেটা হচ্ছে সেটাকে অন্তিম বলছি। অন্তিম ভরবেগ কত হবে? এম ভি। সুতরাং বস্তুর ভরবেগের পরিবর্তন, বস্তুর ভরবেগের পরিবর্তন ইকুয়াল টু কি হবে? ধরো প্রথমে ভরবেগ ছিল 6, পরে হলো 10,
তাহলে পরিবর্তন কত হলো? তাহলে এক্ষেত্রে কি হবে? এমভি মাইনাস এমইউ, এমভি মাইনাস এমইউ। তার মানে দেখো এম, তাহলে এটা কত সময় হয়েছে? টি সেকেন্ড সময়ে। তাহলে 1 সেকেন্ডে কত হচ্ছে? তাহলে টি সেকেন্ডে ভরবেগের পরিবর্তন এইটা, তাহলে 1 সেকেন্ডে কত হবে? এটা বাই টি। আর 1 সেকেন্ডে যেটা হয় সেটাকে ভদ্র কথায় বলা হয় কি? হার। হার। সুতরাং বস্তুর ভরবেগের পরিবর্তনের হার ইকুয়াল টু এমভি মাইনাস এমইউ বাই টি। হবে না? হবে না? এমভি মাইনাস এমইউ বাই টি। ঠিক আছে, এইটাকে দেখো একটু সিম্পলিফাই করে লিখছি। এমটা দেখো কমন নেওয়া যাবে, ভি মাইনাস ইউ বাই টি লেখা যাবে। তাহলে এইটা হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার। এটা ভি মাইনাস ইউ বাই টি মানে কি? ত্বরণ, গতিবেগের পরিবর্তন বাই সময়, ত্বরণ বা অ্যাক্সিলারেশন। তাহলে ইকুয়াল টু হয়ে গেল এম এ। হবে না? হবে না? সুতরাং ভরবেগের পরিবর্তনের হার তাহলে কি দাঁড়ালো? না বস্তুর ভর ইন্টু ত্বরণ বা এম এ। এইখানে নিউটনের দ্বিতীয় সূত্র এবার প্রয়োগ করতে হবে। এখনো পর্যন্ত নিউটনের দ্বিতীয় সূত্র কিছু প্রয়োগ করা হয়নি। তাহলে নিউটনের দ্বিতীয় সূত্রে কি বলা আছে? বস্তুর উপর প্রযুক্ত বল উহার ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক, অর্থাৎ এ প্রপোর্শনাল টু এম এ। এটাই দেখো ভরবেগের পরিবর্তনের হার, তাই তো বলা আছে। এটাই তো নিউটনের দ্বিতীয় সূত্র। তাহলে এ ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট কে ইন্টু এম এ। হবে না? হবে না? তাই তো হয়। কে ইকুয়াল টু কনস্ট্যান্ট, সমানুপাতিক চিহ্নটা তুলে যদি সমান চিহ্ন দিতে হয় তাহলে একটা ধ্রুবক রাশি আসে, তাই তো আছে। সুতরাং এফ ইকুয়াল টু কে ইন্টু এম এ। এইবার এই ধ্রুবক রাশিটার মান নির্ণয় করতে হবে। ধ্রুবক রাশিটার মান নির্ণয় করা হয় একক বলের ডেফিনেশন থেকে। তাহলে একক বল কাকে বলে? যেমন দেখো, আমরা একদিন কাকে বলে ঠিক করেছি? যে পৃথিবী সম্পূর্ণ এক পাক ঘুরতে যে সময় লাগে তাকে আমরা একদিন বলেছি। সেরকম মিটার কাকে বলে ঠিক করেছি? ফ্রান্সের প্যারিস শহরে একটা দণ্ড আছে, তার তোমার দুটো চিহ্নিত অংশের মধ্যবর্তী অংশকে 1 মিটার বলে। আগে ঠিক করে নেওয়া হয়েছে, তারপর মাপা হয়। তাহলে একক বল কাকে বলবে? তার আগে একটা কথা বলে দিই, সিজিএস পদ্ধতিতে বলের একক হয় ডাইন আর এসআই হয় নিউটন। তাহলে একক বল কাকে বলবে? না, বিজ্ঞানীরা এটা স্থির করে নিয়েছেন যে যে পরিমাণ বল একক ভর সম্পন্ন কোনো বস্তুর ওপর ক্রিয়া করে একক ত্বরণ উৎপন্ন করে তাকেই বলা হয় একক বল। যে পরিমাণ বল একক ভর সম্পন্ন কোনো বস্তুর ওপর ক্রিয়া করে একক ত্বরণ উৎপন্ন করে তাকেই বলা হবে একক বল। যেমন এসআই পদ্ধতিতে বলতে পারো, যে পরিমাণ বল 1 কেজি ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করবে সেটাকেই এসআই পদ্ধতিতে একক বল বলা হবে। সিজিএসও সেরকম, যে পরিমাণ বল 1 গ্রাম ভরের কোনো বস্তুর ওপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি করবে তাকেই বলা হয় একক বল। সুতরাং একক বলের ডেফিনেশন অনুযায়ী তাহলে কি হবে? না, যদি m ইকুয়াল টু 1 এবং f ইকুয়াল টু 1 হয় তবে a ইকুয়াল টু 1 হবে না? হবে না? এটাই তো ডেফিনেশনে বললাম যে ফোর্স 1 ভর 1 যদি হয় তাহলে ত্বরণ 1 হবে, তাই তো নাকি? এই কথাগুলোকে এই সমীকরণে পুট করতে হবে। করলে কি দাঁড়াবে দেখো, এফ এর জায়গায় 1 ইকুয়াল টু কে ইন্টু 1 ইন্টু 1। সুতরাং 1 ইকুয়াল টু কে। তাহলে কে এর মান কত হলো? 1। এই মানটাকে এখানে বসাচ্ছি।
সুতরাং দাঁড়ালো কি না এফ ইকুয়াল টু 1 ইন্টু এম এ বা এফ ইকুয়াল টু এম এ। হবে না হবে না? এটাই দেখো তোমার বলের পরিমাপ। তাহলে প্রথমেই বলেছিলাম প্রথম সূত্র থেকে বলের সংজ্ঞা পাওয়া যায়, দ্বিতীয় সূত্র থেকে বলের পরিমাপ, অর্থাৎ বস্তুর ওপর যে এফ বল প্রযুক্ত হয়েছে সেই এফ বলের মান কত, এফ বলের পরিমাণ তাহলে কত হলো, বস্তুর ভর ইন্টু বস্তুর ত্বরণ। ভর আর ত্বরণকে গুণ করলেই ক্রিয়াশীল বল পাওয়া যায়। যেমন তুমি ধরো সাইকেল চালাচ্ছ, সাইকেল সহ তোমার ভর ধরো তোমার 60 কেজি, এমতাবস্থায় তোমায় পিছন থেকে ঠেলে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করা হলো, তাহলে তোমার ওপর ক্রিয়াশীল বল কত? পিছন থেকে ঠেললে তোমার গতিবেগ বাড়বে, গতিবেগ বাড়া মানে একটা ত্বরণ সৃষ্টি হবে, সেই ত্বরণের পরিমাণটা করা হলো, মাপা হলো, মেপে দেখা হলো 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে যে বন্ধু তোমায় পিছন থেকে ঠেলেছে সে কত পরিমাণ বল প্রয়োগ করেছে, তাহলে কত বল হবে এই ক্ষেত্রে তোমার ক্রিয়াশীল বল এফ ইকুয়াল টু তোমার 60 ভর ইন্টু ত্বরণ 2 120 নিউটন, 120 নিউটন বল প্রয়োগ করেছে। বুঝতে পারলে না? হ্যাঁ, তাহলে বলের একক কি? এখনই বললাম যে সিজিএস পদ্ধতিতে বলের একক হয় তোমার ডাইন। তাহলে বলের আবার একককে 2 ভাগে ভাগ করা হয়, একটাকে বলা হয় পরম একক, একটাকে বলা হয় অভিকর্ষী একক। যখন কোনো বস্তুর তোমার অভিকর্ষের ক্রিয়ায় পড়তে থাকে তখন দেখো তার ত্বরণ নির্দিষ্ট 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার, ওখানে তোমার কোনো হাত নেই ত্বরণের ওপর, সেই কারণে ওই ক্ষেত্রে তোমার এককগুলোকে বলা হয় অভিকর্ষী একক। কিন্তু যদি কোনো বস্তু তোমার ভূপৃষ্ঠের ওপর দিয়ে চলাচল করে সেক্ষেত্রে তুমি যেমন যেমন ফোর্স প্রয়োগ করবে তেমন তেমন ত্বরণ সৃষ্টি হবে, প্রযুক্ত বলের মান যত বেশি হবে ত্বরণ তত বেশি হবে। তাহলে তোমার সেই ক্ষেত্রে এককগুলোকে বলা হয় তোমার পরম একক। তাহলে সিজিএস পদ্ধতিতে বলের পরম একক হচ্ছে ডাইন। তাহলে এক ডাইন ইকুয়াল টু কি বলে, এখান থেকে বলতে পারবে যে এফ ইকুয়াল টু এম এ, সুতরাং এক ডাইন ইকুয়াল টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। 1 ডাইন ইকুয়াল টু 1 গ্রাম ইন্টু 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 ডাইন বল কাকে বলবে? যে পরিমাণ বল 1 গ্রাম ভর সম্পন্ন কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকেই বলা হবে 1 ডাইন বল। কি বলো? যে পরিমাণ বল 1 গ্রাম ভর সম্পন্ন কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকেই বলা হবে 1 ডাইন বল। অনুরূপভাবে এসআই পদ্ধতিতে বলের একক কি হবে? নিউটন। তাহলে 1 নিউটন, এটা বিজ্ঞানীদের নাম, সেই জন্য তোমার প্রথম অক্ষরটা বড় হাতে লিখলেই হয়ে যাবে, অথবা নিউটন পুরো কথাটা লিখতে হবে, আমি শুধু এন লিখলাম। তাহলে 1 নিউটন ইকুয়াল এই সূত্র থেকে কি পাবে? 1 কেজি ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 1 নিউটন বল তাহলে কাকে বলবে? যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরের কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকেই বলা হবে 1 নিউটন বল। কি বলো? যে পরিমাণ বল 1 কিলোগ্রাম ভরে কোনো বস্তুর উপর ক্রিয়া করে 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ সৃষ্টি করে তাকেই বলে 1 নিউটন বল। একটু বুঝিয়ে পড়বে, দেখবে মুখস্থ করতে হবে না। তাহলে এইবার বলতে পারি যে নিউটনের সঙ্গে ডাইনের সম্পর্ক কি? তাহলে নিউটনের সঙ্গে ডাইনের সম্পর্ক বার করতে গেলে কিলোগ্রামের সঙ্গে গ্রাম, মিটারের সঙ্গে সেন্টিমিটার তোমার সম্পর্ক লিখলেই হয়ে যাবে। তাহলে 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, এটা সবাই জানো, ইন্টু 1 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তার মানে সেন্টিমিটার নিয়ে গেলে হবে 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার।
হবে না? হবে না? 100 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার হবে। তাহলে তোমার এখানে দেখো 1 2 3 4 5, তার মানে 10 টু দি পাওয়ার 5 ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার, এই কথাটাকে সংক্ষেপে কি বলা হয়? ডাইন। ডাইন বলা হয়। সুতরাং 1 নিউটন ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 5 ডাইন। এটাই হচ্ছে নিউটন আর ডাইনের মধ্যে সম্পর্ক। দেখো, ঠিক আছে। এইবার আছে যে বলের অভিকর্ষীয় একক। সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একককে বলা হয় গ্রাম ভার। গ্রাম ভার বা গ্রাম ওয়েট। 1 গ্রাম ভার বলতে কি বোঝায়? 1 গ্রাম ভর সম্পন্ন কোনো বস্তুকে পৃথিবী যে বল দ্বারা আকর্ষণ করে তাকেই বলা হবে 1 গ্রাম ভার। তাহলে কত পরিমাণ বল? তাহলে 1 গ্রাম ওয়েট, গ্রাম ভারকে গ্রাম ওয়েট লেখা হয় 1 গ্রাম ইন্টু ফোর্স। ত্বরণটা কত? 980 সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং 1 গ্রাম ভার ইকুয়াল টু 980 গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ারকে ডাইন বলা হয়। ইকুয়াল ইন 980 ডাইন। 1 গ্রাম ভার ইকুয়াল টু হবে 980 ডাইন। বুঝতে পারলে না? পারলে না? এটা হচ্ছে সিজিএস পদ্ধতিতে বলের অভিকর্ষীয় একক। এসআই পদ্ধতিতে বলের এই অভিকর্ষীয় একক কি হবে? কিলোগ্রাম ভার বা সংক্ষেপে কেজি ওয়েট। তাহলে 1 কেজি ওয়েট, 1 কেজি ওয়েট ইকুয়াল টু 1 কেজি ইন্টু, ঠিক এইভাবে হবে। ত্বরণটা কত? 1 কিলোগ্রাম ভর বস্তু যখন পড়বে তখন কত ত্বরণ নিয়ে নামবে? অভিকর্ষ ত্বরণ হবে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সুতরাং 1 কেজি ওয়েট ইকুয়াল টু 9.8 কেজি মিটার পার সেকেন্ড স্কোয়ার সংক্ষেপে বলা হয় নিউটন। 1 কেজি ওয়েট ইকুয়াল টু 9.8 নিউটন। এটাই হচ্ছে কিলোগ্রাম ভার আর নিউটনের মধ্যে সম্পর্ক। তাহলে একটা জিনিস দেখো যে অভিকর্ষীয় একক থেকে পরম এককে যেতে গেলে কি করতে হয়। অভিকর্ষীয় একক থেকে পরম এককে যদি যেতে হয় সংশ্লিষ্ট পদ্ধতির অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করতে হবে। কি বলো? সংশ্লিষ্ট পদ্ধতির অভিকর্ষীয় ত্বরণ দিয়ে গুণ করলেই অভিকর্ষীয় একক থেকে পরম এককে চলে যাবে। যেমন সিজিএস পদ্ধতিতে অভিকর্ষীয় একক গ্রাম ভার, যদি পরম এককে যেতে হয় ডাইন দিয়ে যেতে হয়, তাহলে সিজিএস পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের মান কত? 980। দেখো 980 দিয়ে গুণ করলে এখানে চলে আসবে। এসআই পদ্ধতিতে অভিকর্ষ ত্বরণের মান 9.8। সুতরাং 1 কিলোগ্রাম ভারকে যদি নিউটনে যেতে হয় 9.8 দিয়ে গুণ করতে হবে। 5 কিলোগ্রাম ওয়েটকে যদি নিউটনে যেতে হয় তাহলে 5 × 9.8 তোমার নিউটন, বা ওটা হবে তোমার 49 নিউটন। সুতরাং মনে রাখবে যে অভিকর্ষীয় একক থেকে যখন পরম এককে যেতে হবে তখন সংশ্লিষ্ট পদ্ধতির অভিকর্ষজ ত্বরণ দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে?